প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আলোচনা করছিলাম সরকারের বিভিন্ন বিভাগসমূহ নিয়ে। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী নিয়ে আলোচনা করো এই প্রশ্নের উপর। প্রতিটি রাষ্ট্রে সরকারের তিনটি বিভাগ থাকে: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ যে আইনগুলো প্রণয়ন করে সেই আইনের ভিত্তিতেই শাসন বিভাগ তার শাসন কার্য পরিচালনা করে থাকে। একটা সময় ছিল যখন দেশ রক্ষা করা এবং দেশের আভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা, সেই শান্তি শৃঙ্খলা রক্ষা করাই ছিল সরকারের দায়িত্ব। যত দিন যাচ্ছে সমাজ ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, ফলে রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধি আরও প্রসারিত হচ্ছে, ফলে শাসন বিভাগের যে কাজকর্ম, সেই কাজকর্মের পরিধিও সম্প্রসারিত হচ্ছে। তাই আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের যে কার্যাবলী, সেই কার্যাবলীকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমেই হচ্ছে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা। শাসন বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরে সুশৃঙ্খল সমাজ জীবন গড়ে তোলবার জন্য আভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা আছে, সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখা। রাষ্ট্রের আইন বিভাগ যে আইনগুলো প্রণয়ন করে, সেই আইনগুলোর ওপর ভিত্তি করেই শাসন বিভাগকে রাষ্ট্রের যে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, সেই শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হয়। রাষ্ট্রের অভ্যন্তরে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি যদি শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে, তাহলে শাসন বিভাগের কাজ হচ্ছে সেই শান্তি বিঘ্নিতকারী বা আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করে বিচার বিভাগের কাছে পেশ করা এবং বিচার বিভাগ অর্থাৎ আদালত আইন অনুযায়ী সেই অপরাধীর যে শাস্তি বিধান করবে, শাসন বিভাগের কাজ হচ্ছে সেই অপরাধীকে শাস্তির ব্যবস্থা করা। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, কেউ যদি চুরি করে, তাহলে শাসন বিভাগের যে পুলিশ দপ্তর আছে, পুলিশ দপ্তরের পুলিশ সেই চোরকে প্রথমে গ্রেপ্তার করে বিচার বিভাগের কাছে পেশ করবে। বিচার বিভাগে সেই অভিযুক্তের বিচার হবে। বিচার যদি তার জেল হয়, তাহলে শাসন বিভাগের পুলিশ দপ্তরের কাজ হচ্ছে সেই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে জেলে ভরা। এইভাবেই শাসন বিভাগ আভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ভূমিকা পালন করে থাকে। এরপর আসছি 2 নম্বর, সামরিক কার্যাবলী। আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শাসন বিভাগকে রাষ্ট্রকে রক্ষা করা, বৈদেশিক শক্তির শত্রুপক্ষের হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করা, রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা, সেই সার্বভৌমিকতাকে রক্ষা করা, রাষ্ট্রের অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষা করা হচ্ছে শাসন বিভাগের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। এই সামরিক কাজ করতে গিয়ে রাষ্ট্রকে বিভিন্ন সেনাবাহিনী গঠন করতে হয়, যেমন স্থল বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ইত্যাদি বাহিনী গঠন করতে হয়। শুধু গঠন করাই না, এই বাহিনীগুলোকে পরিচালনা করে দেশকে বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করা শাসন বিভাগের কাজ। এরপর 3 নম্বর পয়েন্ট, পররাষ্ট্র নীতি রূপায়ণ। বিশ্বায়নের ফলে প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র
পরস্পরের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এখন আর কোনো রাষ্ট্রই এককভাবে স্বয়ংসম্পূর্ণ নয়। কোনো না কোনোভাবে প্রত্যেকটা রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নিজ রাষ্ট্রের উন্নয়ন সাধন করার কাজে লিপ্ত থাকতে হয়। অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গিয়ে শাসন বিভাগকে যে কাজগুলো করতে হয় তা হলো অন্য রাষ্ট্রে কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করতে হয়, রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক চুক্তি সম্পাদন করতে হয় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, পররাষ্ট্রের যে কূটনৈতিক প্রতিনিধি তাকে আবার নিজ রাষ্ট্রে গ্রহণ করতে হয় এবং সম্পর্কের উন্নয়নের স্বার্থে পররাষ্ট্র সফরের আয়োজন করতে হয়। এছাড়াও সম্মিলিত জাতিপুঞ্জের যে বিভিন্ন সংস্থাগুলো আছে, আন্তর্জাতিক সংস্থা, সেই সংস্থাগুলো কিছু কিছু দায় দায়িত্ব রাষ্ট্রগুলোর ওপর ন্যস্ত করে। সেই সমস্ত দায় দায়িত্বগুলো পালন করা শাসন বিভাগের কাজের মধ্যে পড়ে। এইভাবে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে সরকারের শাসন বিভাগ তার পররাষ্ট্র নীতি রূপায়ণ করে থাকে। 4 নম্বর, নীতি নির্ধারণ ও কর্মসূচি রূপায়ণ। কোন নীতির ভিত্তিতে শাসন কার্য পরিচালিত হবে সেই নীতিগুলো নির্ধারণ করতে হয় হচ্ছে শাসন বিভাগকে। সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা আছে সেই মন্ত্রিসভা নীতি নির্ধারণ করে থাকে। আবার রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি এই নীতি নির্ধারণের ভূমিকা পালন করে থাকে। শুধুমাত্র নীতি নির্ধারণ না, নীতিটাকে আবার বাস্তব রূপ দিতে গিয়ে কর্মসূচি রূপায়ণ করতে হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের সময় শাসকরা জনগণের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো কতটুকু রূপায়ণ করা গেছে বা কিভাবে রূপায়ণ করা যায় সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে শাসন বিভাগ, এবং গৃহীত নীতিগুলো এবং কর্মসূচিগুলো কতটা রূপায়িত হচ্ছে তা তদন্ত করা, তা দেখভাল করা শাসন বিভাগের কাজের মধ্যে পড়ে। 5 নম্বর, আইন প্রণয়ন। আমরা তো জানি যে আইন প্রণয়নের দায়িত্ব হচ্ছে আইন বিভাগের। আইন বিভাগ প্রণীত আইনের ভিত্তিতেই শাসন বিভাগ শাসন কার্য পরিচালনা করে থাকে। অথচ আমরা পয়েন্টে কি লিখেছি? আইন প্রণয়ন, অর্থাৎ শাসন বিভাগও আইন প্রণয়নের কাজের সঙ্গে যুক্ত। কিভাবে? শাসন বিভাগ দুইভাবে আইন প্রণয়নের সঙ্গে যুক্ত। একটা হচ্ছে সরাসরি আইন প্রণয়ন করার কাজে যুক্ত থাকে, অন্যভাবে আইন বিভাগকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়েও শাসন বিভাগ আইন প্রণয়নের কাজের সঙ্গে যুক্ত থাকে। অনেক সময় আইন বিভাগের কাজের ব্যাপকতার জন্য আইন বিভাগ কিছু কিছু গুরুত্বপূর্ণ আইনের কাজ শাসন বিভাগের কাছে অর্পণ করে, শাসন বিভাগকে সেই আইন প্রণয়নের দায়িত্ব দেয়। এক্ষেত্রে শাসন বিভাগ এই বিষয়ের উপর আইন প্রণয়ন করে। এই যে আইন বিভাগ শাসন বিভাগকে যে বিষয়গুলোর উপর আইন প্রণয়নের দায়িত্ব দিচ্ছে এগুলোকে বলা হয় হচ্ছে অর্পিত ক্ষমতা প্রসূত আইন। মনে রাখবে এই বিষয়টা। আইন বিভাগ যেসব বিষয়ে শাসন বিভাগকে আইন প্রণয়নের দায়িত্ব দেয় সেই আইনগুলোকে বলা হয় হচ্ছে অর্পিত ক্ষমতা প্রসূত আইন। আরেক ধরনের আইন প্রণীত হয় শাসন বিভাগের মাধ্যমে, সেটা হচ্ছে অর্ডিন্যান্স। অর্থাৎ আইনসভার যখন অধিবেশন বন্ধ থাকে
সেই সময়ে যদি জরুরি প্রয়োজনে কোনো আইন প্রণয়নের প্রয়োজন হয়, তখন শাসন বিভাগ জরুরি প্রয়োজনে যে আইন প্রণয়ন করে সেটাকে বলা হয় অর্ডিন্যান্স। অর্থাৎ অর্ডিন্যান্স জারি করার মধ্য দিয়ে শাসন বিভাগ আইন প্রণয়ন করে থাকে। যদিও এটা ঠিক যে পরবর্তী সময়ে এই অর্ডিন্যান্স আইনসভার যখন অধিবেশন বসে তখন সেই অর্ডিন্যান্স জারি করে যে আইন প্রণয়নটা হয়েছিল সেটা আইনসভায় আবার পাশ করিয়ে নিতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে শাসন বিভাগীয় প্রধান রাষ্ট্রপতির সম্মতি ছাড়া আইনসভায় আইনের কোনো বিল পাস হয় না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাসন বিভাগ আইন বিভাগকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6 নম্বর, বিচার সংক্রান্ত কাজ। এর আগের আলোচনায় আমরা দেখেছি যে বিচার করার কাজ হচ্ছে বিচার বিভাগের। আমরা বলেছিলাম যে আইন বিভাগ যে আইনগুলো প্রণয়ন করে, বিচার বিভাগ সেই আইনের ভিত্তিতে বিচার কার্য সম্পন্ন করে থাকে। কিন্তু এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে শাসন বিভাগ বিচার কার্য সম্পন্ন করে। শাসন বিভাগ কিছু কিছু ক্ষেত্রে বিচার করে থাকে এবং বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শাসন বিভাগের কোনো কর্মী দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বা কোনো অন্যায় আচরণ করছে। এই ক্ষেত্রে বিচার বিভাগে এই বিচার করার দায়িত্ব পেশ করার আগেই শাসন বিভাগ তার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রাথমিকভাবে বিচার কার্য সম্পন্ন করে থাকে। আবার বিচার বিভাগ কোনো অপরাধীকে শাস্তি দিলে বা মৃত্যুদণ্ড দিলে সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি শাসন বিভাগের প্রধানের কাছে, রাষ্ট্রপতি হন বা রাজা রানী যেই হন, তার কাছে ক্ষমা ভিক্ষা করেন, তাহলে সেই রাষ্ট্রপ্রধান সেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন, তার দণ্ডাজ্ঞা হ্রাস করতে পারেন বা এক দণ্ডের পরিবর্তে অন্য দণ্ড দিতে পারেন। এটা ভারতবর্ষের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে কি দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে শাসন বিভাগ সরাসরি বিচার কার্য সম্পন্ন করার সঙ্গে যুক্ত হচ্ছে। এছাড়া অনেক রাষ্ট্রেই শাসন বিভাগই বিচার বিভাগের যারা বিচারপতি আছেন তাদের নিয়োগ করছেন। ফলে এই নিয়োগের মধ্য দিয়েও বিচার বিভাগের একটা কাজ শাসন বিভাগ করছে। সরকারের আয় কিভাবে হবে এবং ব্যয় কিভাবে সম্পন্ন করা হবে সেটা প্রাথমিকভাবে শাসন বিভাগের যারা কর্মকর্তা আছেন তাদেরই নীতি নির্ধারণ করতে হয়। যদিও এই আয় কিংবা ব্যয় সম্পর্কে শাসন বিভাগ যে সমস্ত নীতিগুলো নির্ধারণ করে থাকেন তার প্রতিটাই আইন বিভাগে পাশ করিয়ে নিতে হয়, কিন্তু প্রাথমিকভাবে তার রূপরেখা তৈরি করতে হয় হচ্ছে শাসন বিভাগকেই। অর্থাৎ কর ধার্য করা, আভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ সংগ্রহ করা, বৈদেশিক সাহায্য গ্রহণ, এই সমস্ত যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেগুলো শাসন বিভাগকে করতে হয়। আর এই কর্মকাণ্ডগুলো করার জন্য শাসন বিভাগ কি করে থাকে? প্রয়োজনীয় নীতি নির্দেশিকা স্থির করে থাকে। আবার সরকারি যে অর্থ, সেই সরকারি অর্থের হিসাব নিকাশ পর্যালোচনা করা, পরীক্ষা করা এবং প্রত্যেকটা যে আর্থিক বছর আসে সেই আর্থিক বছরের আনুমানিক যে আয় ব্যয়ের হিসাব, যেটাকে আমরা বলে থাকি বাজেট, সেই বাজেট পেশ করে থাকে হচ্ছে শাসন বিভাগ। যদিও অনুমোদন করে থাকে আইন বিভাগ,
কিন্তু সেটা রূপরেখা তৈরি করে আইনসভায় পেশ করা, এটা হচ্ছে শাসন বিভাগের দায়িত্বের মধ্যে পড়ে। জরুরি অবস্থা সংক্রান্ত কাজ। শাসন বিভাগকে জরুরি অবস্থা মোকাবেলার জন্য অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। সব সময় আইন বিভাগের সভা বা অধিবেশন হয় না, অধিবেশন বন্ধ থাকে। এই অধিবেশন বন্ধ থাকাকালীন অনেক সময় জরুরি প্রয়োজনে নীতি নির্ধারণ করতে হয়, আইন প্রণয়ন করতে হয়, যেটাকে আমরা বলেছি অর্ডিন্যান্স। এছাড়াও অন্যান্য কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে একটা জরুরি অবস্থা জরুরিকালীন মোকাবেলা করা দরকার। যেমন ধরো, এই যে করোনা ভাইরাসের যে উপদ্রব চলছে সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, প্রত্যেকটা রাষ্ট্রের শাসন বিভাগকে এই করোনা ভাইরাসের যে তাণ্ডব, তার থেকে দেশবাসীকে রক্ষা করবার জন্য বিভিন্ন কর্মসূচি, জরুরি ভিত্তিক কর্মসূচি গ্রহণ করতে হচ্ছে। কোথাও আর্থিক জরুরি অবস্থা ঘোষণা, কোথাও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ ঘোষণা করতে হচ্ছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করবার মধ্য দিয়ে শাসন বিভাগ পরিস্থিতি মোকাবেলা করে থাকে। যেমন আমাদের ভারতবর্ষে 3 ধরনের জরুরি অবস্থা শাসন বিভাগ জারি করতে পারে। আর্থিক ক্ষেত্রে ব্যাপক মন্দা দেখা দিলে আর্থিক জরুরি অবস্থা জারি করা যায়। কোনো একটা রাজ্যে বা কোনো একটা অঞ্চলে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিলে সে রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারে। কিংবা সারা ভারতবর্ষ জুড়ে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি দেখা দেয়, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, তাহলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এইভাবে জরুরি অবস্থা ঘোষণা করার মধ্য দিয়ে শাসন বিভাগ তার শাসন বিভাগীয় কার্য সম্পাদন করে থাকে। নিয়োগ সংক্রান্ত কাজ। শাসন বিভাগের প্রশাসনের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি কর্মচারী থাকে। সেই সরকারি কর্মচারীদের নিয়োগ করা, তাদের বদলি করা, তাদের পদের উন্নতি করা অর্থাৎ পদোন্নতি এবং পদচ্যুতি ইত্যাদি বিষয়ে শাসন বিভাগকেই দায়িত্ব পালন করতে হয়। অনেক ক্ষেত্রে উচ্চপদস্থ সরকারি পদাধিকারীদের নিয়োগ করবার ক্ষেত্রেও শাসন বিভাগ উদ্যোগ গ্রহণ করে থাকে। এরপর আসছি 10 নম্বর, জনকল্যাণমূলক কাজ। রাষ্ট্রের লক্ষ্যই হচ্ছে জনকল্যাণ সাধন করা। এই লক্ষ্য পূরণের জন্য আইন বিভাগ জনকল্যাণমূলক আইন প্রণয়ন করে, কিন্তু সেই আইনগুলোকে, জনকল্যাণমূলক আইনগুলোকে বাস্তবে রূপ দেয় হচ্ছে শাসন বিভাগ। কি কি জনকল্যাণ সাধন করে থাকে শাসন বিভাগ? যেমন ধরো, রাষ্ট্রে জনগণের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষার উন্নয়ন, কৃষিক্ষেত্রে উন্নয়ন, শিল্প উন্নয়ন, বাণিজ্যের প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন। এই যে কাজগুলো, এগুলো হচ্ছে জনকল্যাণমূলক কাজ। শুধুমাত্র প্রতিরক্ষামূলক কাজ নয়, শুধুমাত্র আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করাই কাজ নয়। পাশাপাশিভাবে এই যে কৃষিক্ষেত্র থেকে শুরু করে শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রে জনকল্যাণমূলক কাজগুলো শাসন বিভাগই সম্পন্ন করে থাকে। পরিশেষে উপসংহারে বলা যেতে পারে যে সমাজ ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধি ব্যাপক আকার ধারণ করছে। ফলে এই কর্মক্ষেত্রের পরিধি যত বৃদ্ধি পাচ্ছে, সরকারের যে শাসন বিভাগ, সেই শাসন বিভাগের
কাজও তত বেশি বৃদ্ধি পাচ্ছে। সেটা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা হতে পারে কিংবা সংসদীয় শাসন ব্যবস্থা হতে পারে। প্রত্যেক ধরনের শাসন ব্যবস্থাতেই আইন বিভাগের থেকেও শাসন বিভাগের যে কর্মপরিধি সেটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ।